Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. প্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএস এর সম্ভাবনার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি নূর মাহমুদ, নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমার সাথে সংযুক্ত আছেন লন্ডন থেকে আমাদের প্রিয় একজন ভাই, সাংবাদিক এবং অভিজ্ঞ সাংবাদিক, বহুদিন পলিটিক্স করছেন বাংলাদেশের ভূখণ্ডে এবং প্রবাসে। সে একজন বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, বাংলাদেশের মাতৃভূমিকে নিয়ে চিন্তা করেন, বাংলাদেশের জনগণকে নিয়ে চিন্তা করেন। শেখ মহিউদ্দিন ভাইকে আমাদের নেটওয়ার্কে ওয়েলকাম জানাচ্ছি সম্ভাবনার বাংলাদেশে। শেখ মহিউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে এবং দর্শকদের এবং আপনার কলাকুশলীদের আমার সালাম। আপনাকে দেখে ভালো লাগলো। বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ যে অবস্থানে আপনি আর আমি রেখে আসছি, বা তারপর আমাদের ইয়ং জেনারেশন 5ই আগস্টের পরে বা আগে যেই পটভূমিকায় বাংলাদেশকে নিয়ে আসছে, তারপরে আল্লাহর রহমত যা হচ্ছে তা নিয়ে আমরা কিছু বলবো। তো আপনার পরিচয় দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ আমরা কথা নিয়ে আসছি বাংলাদেশের কি করণীয় উচিত এবং আমরা কোন পর্যায়ে যাওয়া উচিত বর্তমানে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই যে প্রশ্নটা আজকে তুলতেছি যে আমাদের কি করা উচিত, কোন জায়গায় আমাদের নিয়ে যাওয়া উচিত। 1971 সালে এই দেশটির কিন্তু উদ্ভব ঘটেছে। আজকে এত বছর পরে, প্রায় 53 বছর পরে আমরা ভাবতেছি, আমাদেরকে ভাবতে হচ্ছে যে আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাওয়া উচিত। কেন ভাবতেছি? কারণ এতদিন আমাদের দেশটা সঠিক পন্থায় চলেনি। সেটা রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন। এই যে 53 বছরের 52 বছরের বিবর্তনের যে ধারা, এই বিবর্তনের ধারায় আমরা কি আদৌ অগ্রসর হতে পেরেছি? যদি আপনি রাজনীতি বাদ দেন, সামাজিকভাবে এবং কালচারালি আমাদের যে বন্ধন, আমাদের একটা জাতিগত যে বন্ধন থাকা উচিত ছিল, সেই জাতীয় বন্ধনটা কি আমাদের মধ্যে হয়েছে? হয়নি। যদি হতো তাহলে আজকে এই কথা আসতো না যে দেখো বাংলাদেশ এই যে বন্যা, সাম্প্রতিক বন্যা নিয়ে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ, এই ঐক্যটা কিন্তু পুরোনো দিনে আমরা দেখি নাই। কেন দেখি নাই? কারণ আমাদের মধ্যে একে অপরের মধ্যে মমত্ববোধ, হৃদ্যতা, বন্ধন, সহমর্মিতা, পরমত সহিষ্ণুতা, এই বিষয়গুলোর একদম বিলীন হয়ে গিয়েছিল। এখন আমরা যদি বলি বিলীনটা কেন হয়েছিল এবং আজকে এই প্রশ্নটা উঠল কেন, আমার বিশ্বাস এবং আমার যে তথ্য উপাত্ত যা নিয়ে আমি এতদিন কাজ করেছি, আপনি যা নিয়ে কাজ করেছেন, আমি আপনার বিশ্বাসটাকেও আমি যেহেতু মাপতে পারি, সেহেতু বলতে পারি যে আমাদের এই বাংলাদেশে আমরা যে জায়গাটাতে ব্যর্থ হয়েছি, যে কারণে পুরো জাতিটা আজকে এই পর্যায়ে এসেছে, সেই ব্যর্থতাটা হলো রাজনৈতিক। আজকে রাজনৈতিক ভাবে অনেকেই বলতেছেন রাজনীতি না থাকলে সংকট সমাধান হবে না, রাজনীতি না থাকলে উত্তরণ হবে না। কিন্তু বাংলাদেশের এই সংকটটাই তো রাজনীতি। আজকে একজন মানুষের সাথে আরেকজন মানুষের শত্রুতা হয় রাজনৈতিক কারণে। আজকে বলতে পারেন যে সম্পদ আছে, অমুক আছে, তমুক আছে, ওকে,
কিন্তু সেখানেও দেখবেন ওই সম্পদটা একজনে আরেকজনের যে দখল করে নেয়, সেখানেও কিন্তু একজন প্রভাব খাটায় রাজনীতির। তো সামাজিকভাবে যেখানেই আজকে যোগ্যতম লোকদেরকে কোথাও বসানো হয় না, কেন হয় না? সেখানেও গিয়ে দেখেন রাজনৈতিক কারণ। তো ওই পুরো সমাজটাকে বিভক্ত করা হয়েছে, পুরো সমাজটাকে নষ্ট করা হয়েছে, পুরো রাষ্ট্র ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে, ঘুষ দুর্নীতি লুটপাটের যেভাবে ধ্বংস করা হয়েছে, প্রতিটা কারণই হলো রাজনীতি। আজকে দেখেন আমাদের সন্তানেরা এই যে একটা বিপ্লব করলো, এই বিপ্লবের পরবর্তী এই কয়দিনটা যদি আপনি হিসাব করেন, কিছু রাজনৈতিক লুটপাট হচ্ছে, সেটা বিভিন্ন মহল থেকে আসতেছে, কথা আসতেছে, তারপরেও যেটুক স্বচ্ছতা এখন পর্যন্ত পাচ্ছেন, এখান থেকে রাজনীতি না থাকলে বা রাজনৈতিক সদিচ্ছা থাকলে সরকার একটি রাষ্ট্রকে কলঙ্ক মুক্ত করতে পারে, ঘুষ দুর্নীতি মুক্ত করতে পারে, অন্যায় আচরণ থেকে অনেককে রক্ষা করতে পারে, বিচারহীনতা থেকে রক্ষা করতে পারে। এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতেছি শুধু রাজনৈতিক কারণে হচ্ছে। তো এই যেহেতু রাজনৈতিক সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতিকে ধ্বংস করছে, সেহেতু আমাদের দরকার একটি স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা। এই স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা হলেই কেবলমাত্র আপনি আমি নির্ধারণ করতে পারবো, বলতে পারবো আমরা এই বাংলাদেশ থেকে কোথায় নিয়ে যাব। হ্যাঁ, আমরা স্বপ্ন দেখি কি আমাদের সন্তানেরা যেন থাকে দুধে ভাতে থাকার দরকার নেই। আমরা এমন বাংলাদেশটাকে চাই যেখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, যেখানে মাদকের কোনো দৌরাত্ম্য থাকবে না, আদালতে ন্যায় বিচার পাবে, পুলিশ যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে মানুষকে সেবা দেওয়ার জন্য, আমাদের সশস্ত্র বাহিনী যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে রাষ্ট্র জাতি সবাইকে রক্ষা করার জন্য, আমাদের সকল নির্বাচিত প্রতিনিধিরা এবং সরকারি রাষ্ট্রীয় কর্মচারীরা তারা যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে জনগণকে সেবা দেওয়ার জন্য, জনগণ যেন তার অসুস্থতার সময় রাষ্ট্রকে তার পাশে পায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, আমাদের সন্তানেরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে কোনো প্রকার বাধামুক্ত ভাবে, এবং প্রতিটা মানুষেরই যেন কর্মের স্বাধীনতা থাকে। এই বিষয়গুলোই তো খুব বেশি তো চাওয়া না, এই বিষয়গুলা কিন্তু নিশ্চয়তা দেবে কে? নিশ্চয়তা শুধু দিতে পারে একটি সৎ সরকার। যে সৎ সরকারের আমরা শুধু কল্পনাই করতে পারি, কেউ বলতে পারবে না এই সরকারটি সততার সাথে কাজ করতে পারবে, এই সরকারটি ব্যর্থ হবে, কোন জায়গায় গিয়ে ব্যর্থ হবে। তাই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশকে আমাদের সন্তানেরা স্বপ্ন দেখে, এই যে যারা বিপ্লব করলো তারা যে বাংলাদেশ থেকে স্বপ্ন দেখে, সেটা শুধুমাত্র অ্যাচিভ হতে পারে একটি সুস্থ স্বাভাবিক রাজনৈতিক কাঠামোর মাধ্যমে। সেইটাকে সংস্কার করার জন্য যা যা করতে হবে সেই জন্যই আমাদেরকে কাজ করতে হবে। আপনি সুন্দর একটি পয়েন্ট নিয়ে আসছেন। এই রাজনৈতিক কারণেই আজ আপনি প্রবাসে বাস করতেছেন, আপনি একজন রাজনৈতিক ব্যক্তি, আপনি বামপন্থী একটি রাজনৈতিক দলও করছেন, আপনি বিশিষ্ট একজন ব্যক্তি বাংলাদেশে, তাই না? দুঃখের বিষয় হলো যেভাবে আপনি দেশ থেকে আসছেন এগুলো না বলে এই ইতিহাস করুন। বর্তমানে এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কিভাবে কাটাচ্ছে, আমি আর আপনি প্রবাস থেকে আমাদের চোখে পানি আসে। এগুলো আমাদের গত 15-17 বৎসরের আমাদের পালা, তাই না? এই বিষয়টাকে শুধু 17 বছরে আপনি যদি পুরো বাংলাদেশের হিসাব করেন, 17 বছরে যেটা হয়েছে সেটা হচ্ছে সীমার বাইরে, সীমাহীন ভাবে। কিন্তু 17 বছরের বাইরেও যদি আমরা পুরো বাংলাদেশটাকে হিসাব করি, সেখানেও আরো বেশি, সেটাও কি আমরা বিভক্ত দেখি না? 96 ধরেন,
এখানেও 92 দেখেই ধরেন না, 90 যে গণতান্ত্রিক সরকার আসছে সেই আপনি 92 থেকেই ধরেন ওনারা। আমার কথা হচ্ছে এই বাংলাদেশ স্বাধীন, তথাকথিত স্বাধীন, আমি মনে করি না যে বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছিল। আপনি একটি ভূখণ্ডের পতাকা থাকা মানেই স্বাধীন না, তাহলে প্যালেস্টাইনও স্বাধীন। তো ঘটনা হয়েছে আপনি একটি একটি মানচিত্র পেয়েছেন, একটি ভূখণ্ড পেয়েছেন। এই ভূখণ্ডে আপনি কি আজ পর্যন্ত জনগণের সার্বভৌমত্ব পেয়েছেন? আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি কি জনগণের সার্বভৌমত্ব পেয়েছেন? জনগণ কি আদালতের গোড়ায় গেলে এই যে শব্দ হয় যে কোর্ট আদালতের ইটেও টাকা খায়, একটা শব্দ হয়, আর পুলিশের কাছে কেউ যেতে চায় না? আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আপনি নির্যাতিত হয়েছেন, পুলিশের কাছে গেলে আপনাকেও তটস্থ থাকতে হয় যে কখন আপনাকে উল্টা পয়সা দিতে হবে। তো এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিগুলো তো রাজনৈতিক কারণে হয়েছে। কোন আমলে জনগণকে ঘুষ দিতে হয় না বলেন? এবং কোন আমলে আপনি আমেরিকায় থাকেন, আমি ইউকেতে থাকি, আমরা সরকারের কাছে একটা চিঠি লিখলে নাগরিক হিসেবে আমরা একটা উত্তর পাই, ইয়েস, নো, ভেরি গুড, হোয়াট এভার মেবি, একটা উত্তর পাই। বাংলাদেশে বাংলাদেশের নাগরিকরা কি কোনো উত্তর পায়? পায় না। তো এই সংস্কার তো আমাদের দেশে ভাইজান, বাংলাদেশ আপনি ফ্রিডম ফাইটার ছিলেন কিনা জানি না, না 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 না, আমি ফ্রিডম ফাইটার না। আপনার অবস্থান কি ছিল তা জানি না। সে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের জনগণ সেই ব্যক্তি স্বাধীনতা কি পেয়েছে? সেই সংস্কার আমাদের দেশে হয়েছে না, আমি সেটা বলতেছি না। আমি বলতেছি জনগণের সার্বভৌমত্ব কি প্রতিষ্ঠা হয়েছে কিনা। রাজনৈতিক ব্যক্তিত্বের অনেকের সদিচ্ছা ছিল, অনেকে ভালো কাজ করেছে, অনেকে খারাপ কাজ করেছে, আমি সেইটার কথা বলতেছি না। আমি বলতেছি আমার জনগণ তারা তাদের সার্বভৌমত্ব মালিকানা তারা এক্সারসাইজ করতে পেরেছে কিনা এই 53 বছরে। পারেনি। সে যত বড় ভালো সরকারের হাতেই আমরা থাকি না কেন, কিন্তু জনগণের সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে আজ পর্যন্ত প্রতিষ্ঠা হয়নি। এখানে কোথাও না কোথাও সমস্যা হয়েছে। সমস্যা কি? ঘুষ, দুর্নীতি, ড্রাগ, অবিচার, সম্পদের সুষম বন্টন কিন্তু হচ্ছে না। ইনসাফের রাষ্ট্র, যেটা মুক্তিযুদ্ধের প্রথম অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইনসাফের রাষ্ট্র কি কায়েম হয়েছে? হয়নি। আপনি বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেশন আছে বাংলাদেশের, এই অ্যাডমিনিস্ট্রেশনকে কি বলবেন, কি অ্যাডভাইস দিবেন এই গণতান্ত্রিক অধিকার নিয়ে? এই যে রাজনৈতিক দলগুলো ইলেকশন 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 বলে, ওনাদের কি করণীয় আছে যে ওনারা কি করবে বাংলাদেশের মূল গণতান্ত্রিক অধিকার, জনগণের অধিকার, রাষ্ট্রের মূল তন্ত্রের অধিকার কিভাবে নিয়ন্ত্রণ করবে, পুনরুদ্ধার করবে, জনগণকে দিবে, এগুলা তৈরি করবে না রাজনৈতিক দলগুলোর হায় 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 কবে ভোট দিবে তা করবে? বলুন তো একটু। এখন ঘটনা হয়েছে যারা এখন ক্ষমতায় আছে এরা নিজেরাই তো অ্যাডভাইজার। আমাদের অ্যাডভাইস তো তাদের নেওয়ার কথা না, তারা তো অ্যাডভাইস দেওয়ার কথা। তো যেহেতু তাদের পদগুলোর নাম অ্যাডভাইজার, তো অ্যাডভাইজার তো কারো কাছ থেকে অ্যাডভাইস নেয় না, অ্যাডভাইস সে দেয়। এখন সমস্যা হলো ভাইজান, আপনি সুন্দর একটু সুন্দর কথা বলছেন, পদগুলো অ্যাডভাইজার, কিন্তু আমি বলছি, আমি আপনাকে বলছি সরকারের নাম অন্তর্বর্তীকালীন সরকার। জি। এখন আপনি সরকার নিজেই একটি সমস্যা রয়েছে। চলমান যে হাসিনা সংবিধান, হাসিনা সংবিধান তো হচ্ছে এখানে জনগণের কোনো পাত্তা নাই। এখানে তার মন মর্জি মতো, তাদের মন মর্জি মতো একটি সংবিধান তারা এই পর্যন্ত কাটাছেঁড়া করতে করতে দাঁড় করিয়েছে। এখন এই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই। তো আপনি বিপ্লবের চেতনায় আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। সো বিপ্লবের চেতনাকে যদি আপনি ধারণই করবেন, তাহলে ওই সংবিধান কেন? ওই সংবিধানকে রেখেই আপনাকে চলতে হবে কেন?
সুন্দর একটি প্রশ্ন, কিন্তু সংবিধানকে রেখে সুন্দর, দেওয়া যাবে না। এটা 100%, ইউ আর 100% রাইট। ওই সংবিধান কেন আসবে? ওই সংবিধান তো সাথে সাথেই আপনি ক্লোজ করতে হবে। তো এই সংবিধানকে রেখে আপনি যখন চেষ্টা করবেন, তাহলে তো কিছুই হবে না। না, আবার আবার আরেকটা সমস্যা আছে। তো সংবিধানকে রেখে দিয়েছেন, আপনি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তো আপনি যদি বিপ্লবের চেতনায় হন তাহলে সংবিধানকে আপনাকে বাদ দিতে হবে। তৃতীয়ত হলো, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আপনি কাঠামো বানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের। তো এই এখন হচ্ছে কি, এই কাঠামো বানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের, সেই কাঠামোতে আপনি তাহলে কার অ্যাডভাইজার? আপনি হচ্ছেন, যেহেতু সংবিধান রেখেছেন, তাহলে আপনি হচ্ছেন প্রেসিডেন্টের অ্যাডভাইজার। তো প্রেসিডেন্ট প্রতিনিধিত্ব করে অন্য একটা সরকারের, অন্য একটি গোষ্ঠীর, অন্য একটি গোষ্ঠীর, অন্য একটি দেশের। আমি সেটা যা হোক, গোষ্ঠী মানে সেটা গোষ্ঠী হোক, অমুক হোক, তমুক হোক, যা হোক। এখন দেখেন, আপনাকে সেই জন্য বলবেন আপনি কি করেছেন, আপনি রেটিফিকেশন করিয়েছেন আপনি ইয়ের থেকে, বা সুপ্রিম কোর্ট থেকে। ওকে, কার কাছ থেকে করলেন? যে সুপ্রিম কোর্টের যে বিচারকদের আপনি বের করে দেওয়া লাগবে বা বের করে দিয়েছেন, তাদের কাছ থেকে নিয়েছেন। এরপরেও আপনি যে কাঠামোটা, আপনি এই বাংলাদেশটা কিন্তু ধ্বংসই হয়েছে এই পর্যন্ত শুধু এই আইনগত এবং মিথ্যাচারের মধ্যে। তাহলে আমরা একটা ধাপ্পাবাজি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এখন বসবাস করতেছি। আমি এই সংবিধানকে বিশ্বাস করি না। আমি যে সরকার বানিয়েছি সে সরকার সংবিধানের বাইরের সরকার। আবার আমি এই সংবিধানের আলোকেই আমাকে কিছু মেনে চলতে হচ্ছে, যেটা বিপ্লবের সাথে সাংঘর্ষিক, মানুষের চেতনার সাথে সাংঘর্ষিক, মানুষের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক, মানুষের সার্বভৌমত্বের সাথে মানে বিপরীতমুখী প্রতিফলন। তো আপনি দেখেন এখানে তারপরেও চলতেছে। ওকে, এইরকম 20 কোটি লোকের একটি রাষ্ট্র, যেখানে এত বড় জঞ্জাল, যাদেরকে নিয়ে এখন সরকার গঠন হচ্ছে, আমি কিন্তু ইউনূস সাহেবের সদিচ্ছার উপরে বিন্দুমাত্র সন্দেহ করতেছি না। কিন্তু আমার প্রশ্ন হলো যে ডক্টর ইউনূস কি আদৌ তার যে ইচ্ছা, তার যে মানে সদিচ্ছা, সেটা প্রতিফলন কি, যে মানুষগুলোকে নিয়ে তিনি কাজ করতে চাচ্ছেন, কাজ করছেন, এবং যে কাঠামোগত অবস্থান বজায় রেখে তিনি কাজ করতে চাচ্ছেন, সেখানে তার সদিচ্ছা কি বাস্তবায়ন হওয়া সম্ভব? আমাদের হিসাবে সেটি সম্ভব নয়। এখানে একটি মানে কয়েকটি ফুটোওয়ালা একটি জাহাজে আমরা সাগর পাড়ি দিচ্ছি, বিক্ষুব্ধ সাগর। এখন এটার ফলাফলটা কি হতে পারে? হয় আপনি ডুববেন, না হলে পুরো জাতি ডুববে। আপনি এখনো দেখেন, আমরা বলেছি যে 5-6 স্তর পর্যন্ত তাদের দলীয় এবং অন্য একটি রাষ্ট্রের লোকজন এই সরকারের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বিভিন্ন জায়গায় বসানো আছে। এখন এর বাইরে কারা? এর বাইরে হলো আরেকটি দলের লোকজন, বিশ্বাসের লোকজন, এবং সবচেয়ে বৃহত্তম অংশটি হলো সাধারণ জনগণ। রাজনৈতিক দল করে কয়জন? আপনি সর্বোচ্চ 20-30 লাখ লোক এক একটা দল করে। রাজনৈতিক ভাবে আপনি যদি হিসাব করেন, কেন্দ্রীয় কমিটি, সকল ডিস্ট্রিক্ট কমিটি, সকল কমিটি, অঙ্গ সংগঠন, এগুলো মিশালে আপনি 20 লক্ষের বেশি কোনো রাজনৈতিক দলেই কিন্তু আপনি নেতাকর্মী পাবেন না। এর বাইরে আপনি টোটাল সব দল মত নির্বিশেষে যে 1-2-1-1.5 কোটি লোক পাবেন। সব দলে রাজনৈতিক ভাবে একদম পুরোপুরি ভাবে পদ পদবি নিয়ে আপনি সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর মিক্স আপ করলেও 50 লক্ষ লোক পাবেন না, তাই না? হ্যাঁ, যদি আপনি 50 লক্ষ না পান, তাহলে এই রাজনৈতিক এই 50 লক্ষ মানুষের ইচ্ছা সবসময় কিন্তু চাপানো হচ্ছে বাকি 18 কোটি বলেন, 17 কোটি বলেন, তাদের উপরে। এই 50 লক্ষ দ্বারা প্রভাবিত হয়। এখন আমার কথা হচ্ছে, এই সরকারকে নির্ধারণ করতে হবে তারা এই 50 লক্ষের ইচ্ছা অনিচ্ছাকে মূল্যায়ন করবেন, না কয়েক লক্ষ রাষ্ট্রীয় কর্মচারীর ইচ্ছা অনিচ্ছাকে মূল্যায়ন করবেন,
না জনগণের ইচ্ছার মূল্যায়ন করবেন? আমি ডক্টর ইউনূসের সদিচ্ছা রয়েছে, তিনি জনগণের ইচ্ছার মূল্যায়ন করবেন, কিন্তু কাকে নিয়ে করবেন, কাদেরকে নিয়ে করবেন, কাকে বিশ্বাস করবেন? এটা কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন, তারা তো সচিবালয়ে যারা আছেন, তারা তো হাসিনা সরকারেরই সব পুতুল সরকার, তারাই আছেন, আল্লাহ রহমতে ওনারাই আছেন, তাই না? জয়েন্ট সেক্রেটারি সব তারাই তো আছেন, তাই না? প্রত্যেকটি ডিজি। আপনি আপনি আরেকটা জিনিস দেখেন, এটা হলো বাংলাদেশের যে সর্বগ্রাসী যে সমস্যা, মাদক। আপনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে দেখেন, অল আর দেম এনগেজ উইথ ড্রাগ ডিলিং। এদেরকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন না। পুলিশের মধ্যে বেনজিরের এত টাকা হয়েছে কোথায়? বেনজির কিন্তু কারো কাছ থেকে ঘুষ খায় নাই। বেনজিরের টাকা হয়েছে সেই ড্রাগ ডিলিং করতো। বাংলাদেশের ড্রাগ ডিলিংটাকে পুরোটা নিয়ন্ত্রণের মধ্যে করতো বেনজিরের আওতায়। আপনি দেখবেন বড় বড় লেকচার দেওয়া যে পুলিশ অফিসাররা পাবেন, তাদের সম্পদের দিকে তাকাবেন, কেউ কিন্তু ঘুষ খায় না, সবাই মাদকের টাকায় চলে। বাংলাদেশে রাষ্ট্রের সাথে জড়িত যত বড় মাতবর হবে তত বড় ড্রাগ ডিলার সে। এদেরকে আপনি কোথাও খুঁজে পাবেন না, কারণ সে বড় কথা বলতে পারতেছে, কারণ সে কারো কাছ থেকে ঘুষ খায় না, আর তার অন্দরমহল হলো সে ড্রাগ ডিলিং এর সাথে জড়িত। এখন এই বাংলাদেশটা তো আসলে মাফিয়া রাষ্ট্র। এখন এইটাকে আপনি যেভাবেই যা করেন, আপনি 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 নর্মাল একটা বিষয় দেখেন, আপনি যতগুলো ফুটপাত আছে বাংলাদেশে, এই ফুটপাতে যে দোকানগুলো হয়, প্রতিদিন কত শত কোটি টাকা যে পুরো বাংলাদেশ থেকে উত্তোলন হয়, আপনি এটা একবারও জানেন? ইভেন রাতের বেলা যে সমস্ত মেয়েরা বাধ্য হয়ে দেহ ব্যবসা করে, তাদের কাছ থেকেও পুলিশ সহ অনেকে টাকা উত্তোলন করে। এই টাকাগুলোর ভাগ কোথায় কোথায় যায়? তো এই যে বিষয়গুলা, যেমন আপনি দেখবেন বিভিন্ন রাস্তায় বিভিন্ন সময় দেখবেন হাত পাও ভাঙ্গা কিছু ছেলে পেলে এগুলা ভিক্ষা করতেছে। এগুলো কারা? এদের কোনো মা বাপ নাই। এটাও একটা সংঘবদ্ধ মাফিয়া চক্র, তারা এই টাকা। এদেরকে ব্যাপারে কি আজ পর্যন্ত কি কোনো সরকার কি এগুলোর ব্যাপারে কোনো রুট খুঁজে নেয়? খুঁজে নেয়, কিন্তু কেউ খুঁজে না, কারণ সবাই নাই। নিরাপদ ধান্দায় ব্যস্ত। নিরাপদ ধান্দায় ব্যস্ত এবং প্রত্যেকেরই টাকা সিরিয়াল মোতাবেক চলে আসে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত যায়। এখন বর্তমান সরকারে আমরা দেখতেছি তারা তাদের মধ্যে এরা কে কোন জায়গায় কত দূর যায়, কে কতখানি এই 50 লক্ষ লোকের প্রভাবান্বিত হয়ে বাংলাদেশকে কোথায় নিয়ে যায়। এবং আমাদের এই সন্তানেরা আসলে যে বাংলাদেশ চায়, এই বাংলাদেশে বিপ্লব এখনো শেষ হয়নি। বাংলাদেশের গণবিপ্লবের একটি ধাপ মাত্র উত্তরণ হয়েছে। মহিউদ্দিন ভাই, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির পর আবার আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির পর আবার নিয়ে আসছি আমাদের সম্মানিত গেস্ট জনাব শেখ মহিউদ্দিনের কাছে। আমাদের সাথেই থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। প্রিয় দর্শক, আবারও ফেরত আসছি আমাদের সম্ভাবনার বাংলাদেশে। আমাদের সাথে আছেন জনাব শেখ মহিউদ্দিন সাহেব, লন্ডন থেকে। মহিউদ্দিন ভাই, জি, সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুনেন, রাজনৈতিক অনেক আলাপ করা যাবে, অনেক কিছু হবে, কিন্তু আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি একজন অর্থনীতিবিদ, নোবেল লরিয়ার, এবং ওনার সাথে সম্পৃক্ততায় যারা আছেন অ্যাডভাইজার মহোদয়েরা,
সম্মানিত সম্মানিত ব্যক্তি যারাই আছেন, ওনারা কে কোথায় ছিলেন সবকিছু আপনি জানেন। তবে কিছু কথা বলা উচিত। আমরা যদি না বলি, আপনার তরফ থেকে আপনি, আমার তরফ থেকে আমি, আমরা যদি কিছু কথা না বলি, ওনাদের কানে কিছু কথা যাওয়া উচিত। ওনার অ্যাডভাইজার বাস্তব, তা ঠিক, কিন্তু আমাদের তরফ থেকে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন ধ্বংস করে গেছেন, প্রত্যেকটা মন্ত্রণালয় ধ্বংস করে গেছেন। এগুলো সঠিক পথে যেতে হবে, সঠিক রাস্তায় যেতে হবে, না হয় আমাদের কোটি কোটি জনতা, জনগণ, তারা ভুক্তভোগী। কথা বলছেন না? রাষ্ট্র ভুক্তভোগী, প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভুক্তভোগী। এগুলোর একটা রোড ম্যাপ করতে হবে, রাস্তা করতে হবে। কারণ আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি সবাই মিলে একত্রে কাজ না করে, এগুলো গড়া সম্ভব না। অ্যাডভাইজার মহোদয়রা এগুলো গড়া সম্ভব না, সবাই মিলে একত্রে যদি কাজ না করে। তো এই ব্যাপারে কিছু কথা বলুন প্লিজ। আচ্ছা, ঘটনা হয়েছে কি জানেন, এখানে আপনি পুরো পুরো বিষয়টা যদি দেখেন, ডক্টর ইউনূস বিখ্যাত ব্যক্তি, বিশ্ববিখ্যাত ব্যক্তি। বাংলাদেশে তার মতো বিখ্যাত ব্যক্তিত্ব এখন পর্যন্ত জন্মায়নি। এটা আমরা যে যাই, যে দৃষ্টিকোণ থেকেই বলি না কেন, বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো এত বড় মাপের ব্যক্তিত্ব এখন পর্যন্ত জন্মায়নি, যার সাথে কথা বলার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও মুখিয়ে থাকেন, লাইনে দাঁড়িয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, উনি ওনার চিন্তাকে যতই, মানে একটি বাংলাদেশের মতো রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে যখন একটা লোক পড়ে, তখন তার কাছে সমস্যা ছাড়া তিনি যে সম্ভাবনার কথা বলেন, সেই সম্ভাবনাটাকে বাদ দিয়ে এখন সমস্যা উত্তরণের কথা তাকে বলতে হচ্ছে, তাকে করতে হবে। আর সমস্যা উত্তরণের বিষয়ে যদি তিনি ব্যর্থ হন, তাহলে তিনি তার সম্ভাবনা, তার যে ফিলোসফি, এগুলো কোথাও ভাত পাবে না, বাংলাদেশে না। কেননা তাকে এখন সমস্যার আবর্তনে ঘুরপাক খেতে হচ্ছে। সমস্যাগুলো কি কি? সমস্যাগুলো হলো হাজার হাজার সমস্যা, প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা। এই রাষ্ট্রটাই একটা সমস্যা, আপনি আবার এই রাষ্ট্রটাই একটি সম্ভাবনা। এখন আপনি যখন কাজ করতে যাবেন, যেই মুহূর্তে আপনি একটি চেয়ারে বসলেন, এর আগে কিন্তু উনি কোনো রাষ্ট্রীয় চেয়ারে ছিলেন না, সমগ্র পৃথিবী ছিল তার কাছে মুক্ত। এখন উনি এমন একটি রাষ্ট্রের চেয়ারে বসেছেন, রাষ্ট্রের চেয়ারে বসার সাথে সাথে আপনি কিন্তু ব্যারিকেডে পড়ে গেলেন, বাউন্ডারি, সেলফ ব্যারিকেড। আপনার প্রোটোকল আছে, আপনার অমুক আছে, তমুক আছে। যেই মুহূর্তে রাষ্ট্রের চেয়ারে বসলেন, সেই মুহূর্তে অযথা আপনার কিছু এনিমি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা বাস্তব। এবং এই রাষ্ট্রের যে ব্যারিকেড, এই ব্যারিকেড মানে বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোর কথা বলতেছি, যে আপনার কাছে তথ্য যদি সঠিকটা না আসে, আপনি শেষ। আর যদি সঠিক তথ্য আসে, বাস্তবায়ন যদি না করতে পারেন, তাইলেও আপনি শেষ। বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনি কোন রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বসছেন? চারিদিকে শেখ হাসিনার কাঠামো দেওয়া, এর বাইরে অপেক্ষমান বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা নেয়ার জন্য, যে তারা জানে এই মুহূর্তে নির্বাচন দিলে অটোমেটিক্যালি সে নির্বাচনে জয়লাভ করবে। খুবই ব্যস্ত। এখন না, এটা সঠিক, এই মুহূর্তে যদি নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি জয়লাভ করবে। কারণ আর তো আপনি আমাদের মানুষগুলোর মধ্যে তো এখন পর্যন্ত স্বাভাবিকতা আসে না, তারা আমাদের মানুষকে ভোট দেওয়া শেখে নাই। নতুন প্রজন্মের কথা আমি বলতেছি না, আমাদের যে আপামর মানুষগুলা, এরা মানুষকে ভোট দেওয়া শেখে নাই, এরা ভোট দেয় মার্কাকে। বুঝছেন? এরা ভোট দেয় মার্কাকে। ওখানে চোর আছে না, গুন্ডা আছে না, বদমাইশ আছে না, রেপিস্ট আছে না, কি আছে, লুটেরা ডাকাইতেছে কিনা, এগুলো দেখে না, তারা দেখে মার্কা। তো এই জাতিকে আপনি এই মার্কার
এদের প্রতিনিধিত্ব করে মার্কা। তো এই জাতি যতক্ষণ পর্যন্ত আপনার মানুষকে ভোট দেওয়া না শিখবে, মানুষত্ব না আসে, না আপনি ধরেন 10টা ক্যান্ডিডেট আছে, এর মধ্যে যে সবচেয়ে ভালো লোক তাকে ভোট দেওয়া যতক্ষণ পর্যন্ত না শিখবে, ততক্ষণ পর্যন্ত এই জাতিকে পরিবর্তন করতে আল্লাহ তাআলা যদি সদিচ্ছা না করেন আর কেউ করতে পারবে না। যেমন আমি দীর্ঘ এক যুগের উপরে বলতে বলতে আসছি যে মুসারা ফেরাউনের ঘরেই পয়দা হয়। মানুষের যখন প্রতিরোধ ক্ষমতা থাকে না, তখন আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে। সৃষ্টিকর্তার এইটাই বিধান। তো কারণ সে মানুষ তো সেই সৃষ্টি করছে, যতটুকু তাকে সাজা দিতে হবে তার নাফরমানির জন্য সেটুকু দেওয়া হয়েছে। এখন তো বাকিটা উদ্ধার তো তাকেই করতে হবে। তো যে প্রজন্মটা নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল, তারাই দেখেন নিজেদেরকে নিয়ে সামনে চলে আসছে, প্রতিবাদ করছে, দাঁড়িয়ে গেছে বুক পেতে। আমাদের রাজনীতিবিদরা কিন্তু বুক পেতে দেওয়ার মতো এই অবস্থানে কেউ নাই। আপনার আমার মতো লোকেরা কিন্তু হয় আমরা পালিয়ে আসছি, নয় আমরা অন্য কোনো পন্থায় আমাদেরকে রাখার ব্যবস্থা করেছি, কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে প্রতিনিধিত্বমূলক কোনো কিছু করিনি। এই সন্তানেরা যারা মানে জীবনকে বাজি রেখে সামনে চলে এসেছে আজকে, এখন তাদের বিষয়গুলো কিন্তু ধীরে 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 মাইনাস হয়ে যাচ্ছে। আমরা কি বলতেছি, হ্যাঁ ওরা আন্দোলন করেছে আমাদের এই 17 বছর। সাউন্ড আসছে না এখন যাচ্ছে সাউন্ড? জি জি আসছে। আচ্ছা, তো এই 17 বছর আমাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা চূড়ান্ত পর্যায়ের কাজটা করেছে। হ্যাঁ, এটা টেকনিক্যালি আপনি যদি বলেন সেটাই হয়েছে, কারণ তারা আন্দোলন করতে ব্যর্থতার মধ্যে দিয়ে জাতি যখন কোনো দলই তো পারে না, কোনো দলই পারে না, যখন নিমজ্জিত হয়ে গেছে, তখন স্বয়ং সৃষ্টিকর্তার উছিলায় যাদেরকে আমরা মাঠে থাকার কথা না, যারা আপনার অনলাইনে থাকার কথা, তারাই কিন্তু মাঠে চলে আসছে। এখানে কিন্তু এখন আমরা রাজনীতিবিদরা নির্লজ্জের মতো আমরা ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছি। আমি কিন্তু লজ্জা পাচ্ছি, প্রচন্ড লজ্জা পাচ্ছি যে আমি আমার বুক পেতে দেওয়ার কথা আমি দেই নাই, আমাদের সন্তানেরা বুক পেতে দিচ্ছে। আমি ভীষণ লজ্জিত। কিন্তু আমাদের রাজনীতিবিদরা কতখানি লজ্জিত হন অন্য রাজনীতিবিদরা, এই ব্যাপারে আমার বিশাল সন্দেহ। তো এখন যারা নির্লজ্জ তারা তো অনেক কিছুর জন্যই করতে পারে। এখন জনগণ এখনো যদি তারা না বোঝে, তাদেরকে বোঝানোর জন্য যে একটি কাঠামো দরকার, ইউনূস সাহেবরা বাইরের সাহেবরা যদি না পারেন, তারা যদি চলে যান অন্য কেউরা, কিন্তু এই জাতিকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। তাদেরকে শিক্ষা দিতে হবে তোমার অধিকার কি, তোমার মালিকানা কি, তুমি তোমার সেবা করার জন্য কোন কোন গোলামকে চাও। এই আমরা যারা গোলামের বাচ্চা গোলাম যারা রাজনীতি করি, আমরা যদি গোলামের বাচ্চা গোলাম না হইতে পারি, তাহলে রাষ্ট্রের কর্মচারীরা যদি গোলামের বাচ্চা গোলাম না হইতে পারে, জনগণের উন্নতি হবে না। এবং সেখানে আপনি করাইতেছিলেন, আবার চুলার মধ্যে পড়ে যাবেন। আমি জানি আমার এই কথাবার্তা অনেকের কাছে ভালো লাগবে না, অনেকেই বলবে যে তোমার সামনে আরেকটা ভবিষ্যৎ ছিল, সেটাকে তুমি নষ্ট করে দিচ্ছ। হয়তো তুমি একটা সম্ভাবনা ছিল, অমুক দল এসে হয়তো তোমাকে খুদকুড়ো খাওয়ার জন্য একটু ব্যবস্থা করত, তুমি সেইটা তোমাকে একটা কোনো জায়গায় বসাইতে পারতো। এখন তুমি যে কথা বলতেছো ভাই, তোমাকে তো আর কোথাও রাখা যাবে না। তো আমি তো কথা বলার সময় ভাই আমি জনগণকে সামনে রাখি, আমার সন্তানদেরকে সামনে রাখি। আমি ওই কে কত বড় বিশাল নেতা আর কে কত বড় বিশাল পার্টি, তার কোন জায়গায় কোন স্বার্থ আছে, এই ধান্দাবাজির মধ্যে তো আমি নেই ভাই। আমি সত্য কথা বলে দিচ্ছি, গত 17 বছরে আমরা দেখছি কে কত বড় নেতা, বুঝছেন তো। সো দ্যাট এখন আমাদেরকে শুধু একটা জিনিসই করতে হবে, ইউনূস সাহেবের সদিচ্ছা আছেন, কিন্তু তিনি তার এই সরকারকে নিয়ে সফল হবেন কিনা এ ব্যাপারে আমি আশঙ্কিত। শব্দটা উচ্চারণ করলাম, এ ব্যাপারে আমি আশঙ্কিত। কারণ তার ভেতরে বাহিরে এমন এমন কিছু লোককে উনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নিজেদের সাথে সম্পৃক্ত করেছেন, যাদের দ্বারা উনি
স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবেন, ওনার পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হবে, যার ফলাফল ঘটবে এই পুরো জাতির তার জন্য বিপর্যস্ত হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো আজকে যারা কয়েকদিনের মধ্যেই দেখবেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য পাগল হয়ে যাবে। কারণ এখন তো সন্তানের বুকের তাজা রক্ত দিয়ে তাদের জন্য ক্ষমতায় যাওয়ার রাস্তা প্রশস্ত করেছে। ওদিকে আওয়ামী লীগ চিন্তা করতেছে যদি তাড়াতাড়ি নির্বাচন হয়, একটা কেউ আসলেই তাদের সাথে কোনো না কোনো ভাবে নেগোসিয়েশন হবে, আর তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটা সুযোগ খুঁজবে। মানে কোনো না কোনো ভাবে পুরনো রাজনৈতিক অ্যাটমসফিয়ারকে যদি আবার ফিরিয়ে আনা যায়, তবে আবার রাষ্ট্র সেই 50 লক্ষ লোকের হাতেই জিম্মি থাকবে। তো এই এই বিষয়গুলো আমি সোচ্চার যে যদি বর্তমান সরকার ব্যর্থ হয় তাহলে জাতির কপালে খবর আছে, যদি না অন্য একটি সৎ এবং নিষ্ঠাবান কর্তৃত্ববাদী একটি সরকার, সৎ আমি আবার বলি সৎ নিষ্ঠাবান একটি কর্তৃত্ববাদী সরকার, যে এই সংবিধানকে ডাস্টবিনে ছড়িয়ে দিতে পারবে, যে এই সংবিধানকে জনগণের জন্য নতুন একটি সংবিধান বানাতে পারবে, তারা না আসা পর্যন্ত এই জাতির কোনো মুক্তি আসবে না, আসবে না, আসবে না। ধন্যবাদ আপনাকে ভাইজান, সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আপনি সুন্দর কথা বলছেন। সম্ভাবনার বাংলাদেশে আপনি যে যুক্তি দিছেন, এই যুক্তি বাস্তব এবং বাস্তববাদী। আমাদের সমন্বয়কারী যারা আছেন এবং প্রধান সমন্বয়কারী এবং ওনার সাথে যারা আছেন, ওনাদের উচিত চিন্তা ভাবনা করা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, জনস্বার্থে, এবং ইয়ং জেনারেশন মুভমেন্টের যারা আছেন তারা রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে দেশকে কি করা উচিত এবং দেশের জনগণের স্বার্থে দেশকে কোন দিকে নিয়ে যাবেন, এখনই সময়। যদি কোনো রাজনৈতিক কোনো ভোটাভুটির হাত দিকে যায় তাহলে ওই কাঠামো সুরাস্তা সুদিক কোনোদিনই বাংলাদেশের লোকজন দেখবেন না। আমাদের শেখ মহিউদ্দিন ভাই এই কথাগুলি বললেন। আমাদের সময় অলমোস্ট শেষ। মহিউদ্দিন ভাই, লাস্ট ওয়ার্ড যদি কিছু বলে দেন। লাস্ট ওয়ার্ড হলো আমার জনগণের প্রতি। আমি মনে করি জনগণ এবং এই যারা বিপ্লব করেছে আমাদের সন্তানেরা, তারা যদি মনে করে তারা সবকিছু চূড়ান্ত করেছে তাহলে ভুল। বিপ্লবের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে, দ্বিতীয় ধাপ আরো কঠিন, ফাইনাল ধাপ আরো কঠিন। এখন আমাদেরকে, আর এই সরকারের মাঝখানে একটু বলি, এই সরকার কিন্তু আপনার ইউনূস সাহেব করেছে না কে করেছে আমি জানি না, কারণ এই সরকারটা তৈরি করলো কে। আপনি এখানে একটু টেকনিক্যালি একটা ব্যাপার দেখবেন। অনেকেই খুশি হয়েছে বিপ্লবের ভেতর থেকে সন্তানদেরকে দুইজনকে উপদেষ্টা করেছে। আমার কাছে এই জিনিসটা কিন্তু কেন খটকা লেগেছে জানেন? এই জিনিসটা বুর্জোয়া রাজনীতিতে চলতো কিভাবে, কোনো একটি শ্রেণীকে যদি ধ্বংস করতে হয় তাদের মধ্যে থেকে লোভাতুর বিষয় বা নেতৃত্বের বিষয় নিয়ে আসো, তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করো, তখন ওটা দুর্বল হবে। আপনি এই দুইটা ছেলেকে উপদেষ্টা না বানিয়ে 20টা ছেলেকে বা 30টা ছেলেকে প্রধান উপদেষ্টার দপ্তরে যদি বিশেষ সহকারী করা হতো এবং তাদেরকে ট্রেন আপ করা হতো, তারা কিন্তু ভবিষ্যতে একটা অ্যাসেট তৈরি হতো। এই বিষয়টা কিন্তু মানে আমি স্টেট বলবো এই জিনিসটা ভুল করেছে সরকার। এই সরকার করুক আর যারাই এটা চাপিয়ে দেউক, যেভাবে করুক, তারা ভুল করেছে। কারণ তাদেরকে তৈরি না করেই তাদের উপরে, কাঁধের উপরে, একজনের মাথার উপরে 100 টন করে দিয়ে দেওয়া হয়েছে।
এগুলা ঠিক হয়নি, কারণ রাষ্ট্রে এখনো সৎ নিরপেক্ষ লোকের অভাব নেই, সৎ নিরপেক্ষ যোগ্য লোকের অভাব নেই। তাদেরকে দিয়ে কাজগুলো করা যেত। এবং প্রয়োজন বোধে প্রত্যেক মন্ত্রীর মন্ত্রমর্যাদায়, উপদেষ্টাদের অধীনে এক একজন করে সচিবের মর্যাদায় আপনার বিশেষ সহকারী দিয়ে দেওয়া যেত, এগুলো করা যেত, কিন্তু করেনি। এখন তারা আর ওই ব্যবস্থায় ফিরেও যেতে পারবে না। একবার যদি বন্দুকের নল থেকে যদি গুলি বেরিয়ে যায়, ওটা ফিরে আসে। জি জি জি, আপনি সুন্দর কথা বলছেন, সুন্দর পয়েন্ট দিচ্ছেন। এখন খুবই সুন্দর কথা বলছেন। জনগণের উচিত তার আগামী দিনকে পরবর্তী বিপ্লবটাকে সম্পন্ন করা, কারণ এই সরকারকে আমাদের রাজনৈতিক দলগুলোই কাজ করতে দিবে না, যেই করো। কয়েকদিনের মধ্যেই তারা দেখবেন তারা এখনই দিচ্ছে না, মানে ডক্টর ইউনূসের চামড়া তুলে নেব আমরা, এই ধরনের কথাবার্তা শুনবেন। অলরেডি সচিবালয় ঘেরাও, এই ঘেরাও, সেই ঘেরাও। এরকম একজন সদিচ্ছাপূর্ণ বিশ্ববিখ্যাত ব্যক্তিকে আমরা লাঞ্ছিত করার জন্য আমাদের এই পুঁতিগন্ধময় রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসছি, এটা আমার ঠিক হয়নি। কারণ আর যদি তাকে নিয়েই আসছি, পুঁতিগন্ধ তাকে সাফ করার জন্য সুযোগ না দিয়ে আমরা যেভাবে এখন মানে লোলুপতা দেখাচ্ছি বা যে পর্যায়ে আসছি, এটা ঠিক না। জনগণকেই এর সিদ্ধান্ত নিতে হবে এবং জনগণকেই বিপ্লবের দ্বিতীয় ধাপ সম্পন্ন করতে হবে। এবং সেই ধাপ সম্পন্ন না করলে এই রাস্তায় কোনো ভবিষ্যৎ নাই, এই আগামী প্রজন্মের কোনো ভবিষ্যৎ নেই। তবে আমি সাবধান করে দিচ্ছি পুরো ব্যবস্থাকে, একটি প্রজন্ম এই লড়াইটা করেছে, প্রথম ধাপ। আরো 2টা প্রজন্ম অপেক্ষমান, যারা উদীয়মান হচ্ছে। কেউ যদি মনে করে আমি লুটবো, আমি ক্ষমতা নেব, আমি দখলদারিত্ব নেব, বা আমি আবার দখলদারিত্বে ফেরত আসবো, আমার সব এখনো বসে আছে, আমি করব, তারা সবাই বোকার স্বর্গে বাস করতেছে। বিপ্লব যদি ধ্বংস করতে না পারেন, বিপ্লবের স্রোত বয়ে চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক। প্রিয় দর্শক, সম্ভাবনার বাংলাদেশ আমরা শেষ করছি। আমাদের নেটওয়ার্ক দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকল iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে এবং সকল স্মার্ট টিভিতে। আমাদের এবং অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং আপেল টিভিতে, হরাইজন স্যাটেলাইটে। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, মিলেনিয়াম টিভি ইউএস এর সাথে সংযুক্ত থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেখ মহিউদ্দিন ভাই, আল্লাহ হাফেজ আপনাকে। আসসালামু আলাইকুম। ইসলাম।